ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ডিজাইন প্যাটার্ন। এইটা সম্পর্কে তোমরা আগের থেকে কোনো কিছু জানো কিনা আমি ঠিক শিওর না, বাট না জানলেও সমস্যা নেই। এটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের অংশ, এবং এটা হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাইফের অবিচ্ছেদ্য অংশ। আমি যদি এক কথায় বলি, ডিজাইন প্যাটার্ন মাস্ট লাগবে তোমার যদি কোনো একটা ডেভেলপমেন্ট রিলেটেড লাইনে যেতে চাও। তুমি ডিজাইন প্যাটার্নের নলেজ একেবারে ম্যান্ডেটরি, ঠিক আছে? সো আমাদের এই ফুল কোর্সে যদি আমি দুই তিনটা টপিক একেবারে খুব সাটেল ওয়েতে পিক করি, যেটা অনেক ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্সের দিক দিয়ে অনেক উপরে থাকবে, তার মধ্যে সবার উপরে আসলে ডিজাইন প্যাটার্নটাকে রাখা যায়, এরকম একটা টপিক। ঠিক আছে? সো এখন থেকেই একটার ব্যাপারে একটু হচ্ছে গিয়ে নলেজ নেওয়া শুরু করো, এবং একটা পর্যায়ে যে প্র্যাকটিস করতে থাকলে দেখবা এটার ইন্টারেস্টটা চলে আসবে। সত্যি কথা বলতে এইটা খুব একটা যে মুখস্থ টাইপের টপিক এটা না। ঠিক আছে? ডিজাইন প্যাটার্নকে রিসার্চাররা মাঝে মাঝে বলে ইটস আর্টস মোর দেন সায়েন্স। মানে এখানে হচ্ছে গিয়ে তোমার ক্রিয়েটিভিটির পোর্শনটা অনেক বেশি থাকে রাদার দেন সায়েন্স। সায়েন্স বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা ইউজ করে বা লজিক ইউজ করে করা। এখানে কিছু নিয়ম থাকবেই, যেহেতু একটা প্যাটার্ন অন্যান্য রিসার্চার্সরা আমাদেরকে ডিজাইন করে দিয়েছে, আমরা একটা কি ফলো করব, প্যাটার্ন ফলো করব। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের এখানে কোনো সে থাকবে না, আমাদের এখানে কোনো ইন্টেলিজেন্স দেখানোর ওয়ে থাকবে না। বরং ঠিক উল্টাটা, তুমি জাস্ট ওই রুলটা মেনটেন করে বা উনি যে বা ডিজাইন প্যাটার্নটা যে একটা স্ট্রাকচার তোমাকে বলে দিচ্ছে, ওইটা মেনটেন করে তুমি বাকি পুরো কিটাই ডিজাইন চয়েসটাই তুমি নিজের থেকে করতে পারবা। ঠিক আছে? আমরা যখন করব তখন দেখতে পারবা যে এখানে আসলে মানে ক্রিয়েটিভিটির জায়গাগুলো কোথায় আছে। তো বেসিক্যালি এই লেসনটা কেন, আমরা প্রত্যেকটা লেসন শুরু করার আগে জিজ্ঞেস করি। তো যেটা বললাম, one of the most fundamental concepts in object oriented programming based software development, এখনকার যে কারেন্ট ট্রেন্ড, এখানে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু ইউজ করা হয় না কোথাও। আর সেজন্য সত্যি কথা বলতে যদি ডিরেক্টলি বলি, এটা আসলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টেরই অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমাদের ডিজাইন প্যাটার্ন পড়তে হবে, সোজা কথা। তো ডিজাইন প্যাটার্নটাকে অনেকভাবে বলা যায়, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সলিউশন টু এ কমন প্রোগ্রামিং প্রবলেম। আমরা দেখব কিছু পার্টিকুলার প্রবলেমের জন্য একটা সার্টেন ডিজাইন প্যাটার্ন হচ্ছে গিয়ে ফলো করা হয়, আরেক ক্যাটাগরির প্রবলেম সলভ করার জন্য আরেকটা ডিজাইন প্যাটার্ন ফলো করা হয়। এমন না যে একটা আরেকটা অল্টারনেটিভ, তা না। তোমরা জাস্ট প্র্যাকটিক্যাল একটা সেন্স পাওয়ার জন্য চিন্তা করতে পারো, আমরা কেক বা পিঠা বানানোর সময় তো হচ্ছে গিয়ে সাচ ইউজ করি, তাই না? ওই সাচের ব্যাপারটা কেমন হয়, একটা টেমপ্লেটের মতো। ওখানে তুমি যেই এলিমেন্টই দাও না কেন, ওটা সেই টেমপ্লেটের শেপটা ক্যাপচার করে। এই ডিজাইন প্যাটার্ন গুলোকে ওই সাচের মতো চিন্তা করতে পারো, এক্স্যাক্টলি ওরকমই। তুমি যদি একরকম ডিজাইন চাও, তুমি এক ধরনের সাচ ইউজ করবা। আরেক ডিজাইনের পিঠা বানাইতে বা কেক বানাইতে চাইলে আরেক টাইপের সাচ ইউজ করবা। দ্যাট ডাজন্ট মিন একটা আরেকটা অল্টারনেটিভ, তা না। কিন্তু দুইজনের কাজ ডিফারেন্ট হবে, দুইজন দুইটা শেপ দিবে। ঠিক আছে? সো এখানে ডিজাইন প্যাটার্ন গুলো হচ্ছে গিয়ে একজন আরেকজনের অল্টারনেটিভ না, বরং হচ্ছে গিয়ে এক একটা এক এক ধরনের পারপাস সার্ভ করে। ওকে, তো এরপরে হচ্ছে কি, ইট ইজ আ ডেসক্রিপশন অর টেমপ্লেট দ্যাট ক্যান বি রিইউজড ইন মেনি ডিফারেন্ট সিচুয়েশনস। এখানে যে লাইনগুলো দেওয়া আছে, এখানকার বোল্ড ওয়ার্ড গুলো একটু বেশি ইম্পর্টেন্ট। যে টেমপ্লেটের কথা এতক্ষণ বললাম, এই টেমপ্লেট গুলো আমরা বেসিক্যালি কি করি, অ্যাপ্লাই করি হচ্ছে রিউজাবিলিটি এনশিওর করার জন্য। কিভাবে রিউজাবিলিটি এনশিওর করে একটু খেয়াল করো। রিউজ করার মানেটা কি, এটা তোমাদের জানতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টের রিউজাবিলিটি বা রিউজ করা, এটার মানে হচ্ছে এক্সিস্টিং কোন একটা কোডকে যদি তুমি মডিফাই করতে চাও বা এক্সটেন্ড করতে চাও। ঠিক আছে? কারেন্টলি একটা কোড আছে, এটাকে যদি তুমি রিউজ করতে চাও, এটার মানে হচ্ছে এটাকে এক্সটেন্ড করা বা মডিফাই করা। এই কাজটাকে সুবিধাজনক করার জন্য বা ইজি করার জন্যই ডিজাইন প্যাটার্ন ইউজ করা হয়। একটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে গিয়ে তোমাদের কোন একটা প্রজেক্টে তিনজন ডেভেলপার আছে, যে কোনো প্রজেক্ট হতে পারে। তো এক একজনের তো কোডিং স্টাইল এক এক রকম। অবভিয়াসলি তিনজনেরই যে কোডিং স্টাইল সেম হবে এমন না। তো এইখানে যে সমস্যাটা অ্যারাইজ করে, যখন হচ্ছে গিয়ে আমরা কোডগুলো কম্পাইল করতে যাই বা একজন ডেভেলপার চলে যায়, নতুন একজন ডেভেলপার আসে, তার জন্য
ওই এক্সিস্টিং কোডের সাথে কোপ আপ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সে ওটাকে আর রিউজ করতে পারে না, বা পারলেও তার জন্য অনেক কমপ্লেক্স হয়ে যায়, একটা টাইম চলে যায় ওই কোডটা বোঝার পিছনে। বাট আমরা যদি ওই যে একটা সার্চ ইউজ করি বা একটা টেমপ্লেট ইউজ করি, যেটা সবাই জানি আমরা, আমি জাস্ট ওই টেমপ্লেটের নামটা বলে দিব যে এই প্রজেক্টে আমরা এই টেমপ্লেট ফলো করছি, বা এই কোডগুলোতে আমরা এই টেমপ্লেট ফলো করছি, দ্যাটস ইট। আমাদের জন্য বোঝা খুবই ইজি হয়ে যাবে, কারণ আমরা টেমপ্লেটটা সম্পর্কে আগের থেকে জানি, এবং এই টেমপ্লেটে যেহেতু কোডগুলো করা আছে, স্ট্রাকচারটা কেমন হবে আমাদের কাছে মোর অর লেস ক্লিয়ার থাকবে। একটা ইনিশিয়াল যেই ইনার্শিয়া বা জড়তা ওইটা থাকবে না। এটাকেই বলতেছে রিউজাবিলিটিটা এনশিওর করা, বা রিউজ করার যে কাজটা এটাকে ইজি করা। স্যার এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, যে আমরা অ্যাবস্ট্রাক্টটাকে রিইউজ করি বা ইন্টারফেসকে রিইউজ করি এরকম টাইপের? এই ডিজাইন প্যাটার্নে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস খুব পরিমাণে লাগবে। বেসিক্যালি ইনহেরিটেন্সটাকেই হচ্ছে কি ইউজ করা হয় ডিজাইন প্যাটার্নে, আমরা দেখবো। হ্যাঁ, বেসিক্যালি ওই কনসেপ্টগুলো ইউজ করা হয়। তো তোমাদের জাভা যারা মানে অলরেডি পড়ে আসছো তোমরা জাভা, আমি জানি। তো জাভার ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই দুটো কনসেপ্ট তোমাদের হচ্ছে গিয়ে আরেকবার রিক্যাপ করতে হবে যদি ডিজাইন প্যাটার্নটা ঠিকঠাক মতো বুঝতে চাও, নাহলে অনেক শুরুর দিকে কমপ্লেক্স লাগবে, ঠিক আছে? সেরকম কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে নেট থেকে বা আগের কোর্স কন্টেন্ট থেকে জাভার এই দুটো কনসেপ্ট একটু দেখবা, বেসিক এগুলার আসলে কাজ কি এইটুকু জানলেই হবে, বা রিক্যাপ করলেই হবে। ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? আমরা একটু পরে যখন ডিজাইন প্যাটার্ন ঢুকবো আর কি, পার্টিকুলার ডিজাইন প্যাটার্ন পড়বো, তখন দেখবা ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলো নিয়ে কাজ, সত্যি কথা বলতে। আচ্ছা, তো থার্ড পয়েন্টটা হচ্ছে কি, টেকনিক ফর মেকিং কোড মোর ফ্লেক্সিবল অর এফিশিয়েন্ট। মানে ঘুরে ফিরে একই কথা। আসলে ফ্লেক্সিবল একটা জিনিস তখনই হয় যখন ওটা হচ্ছে গিয়ে কোনো একটা স্ট্যাটিক শেপ ধারণ করে না। এটাকে তুমি হচ্ছে গিয়ে যে কেউ এসে চেঞ্জ করতে পারবে, তার কাছে জিনিসটা অনেক ফ্লেক্সিবল লাগবে, তখনই বলে সে যে সে এসে চেঞ্জ করতে পারছে। আর এফিশিয়েন্ট হওয়া মানে হচ্ছে গিয়ে কোডগুলার কমপ্লেক্সিটি কমবে, সত্যি কথা বলতে। এর মানে এই না যে কোডটা ছোট হবে, কখনো কখনো জিনিসটাকে বড় করেও কমপ্লেক্সিটি কমানো যায়। আমরা হয়তো স্বীকার করি এটা, তাই না? অনেক সময় কোনো একটা টপিককে যদি অনেক ছোট করে আমরা বলি, ডিসক্রাইব করি, আমাদের অডিয়েন্সদের জন্য বুঝতে অসুবিধা হয়। বাট আমরা যদি একটু সময় নিয়ে কয়েক লাইন বাড়িয়েও বলি, জিনিসটা হয়তো বড় হচ্ছে, কন্টেন্টটা বড় হচ্ছে, বাট স্টিল এটা মোর আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে আর এফিশিয়েন্ট হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা বেনিফিট। আর হচ্ছে গিয়ে লুজ কাপলিং, এই জিনিসটাকে হচ্ছে গিয়ে এনশিওর করে ডিজাইন প্যাটার্ন। তোমরা কি লুজ কাপলিং বা ডিকাপলিং, লেস কাপলিং এই ওয়ার্ড গুলো কখনো শুনেছো? আচ্ছা, এটা না খুবই স্যার। ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা আজকে থেকে মাথায় ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে, আমরা এখন দেখবো লুজ কাপলিং। লুজ কাপলিং একটা ওয়ার্ড, এর অপোজিট ওয়ার্ডটা হচ্ছে কি টাইট কাপলিং। অপোজিট, ঠিক আছে? টাইট কাপলিং। এইগুলো হচ্ছে গিয়ে একটা কোডের ক্যারেক্টারিস্টিক। আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা ধরো তোমাদের জাভার কোন একটা প্রজেক্টে 100টা ফাইল আছে, ঠিক আছে? 100 ফাইলসের একটা প্রজেক্ট তোমরা করছো, যেখানে প্রত্যেকটা ফাইলে আলাদা আলাদা ক্লাস আছে, মানে 100 অ্যামাউন্ট অফ ক্লাস। 100টা ফাইলে 100টা ক্লাস আছে, এরকম একটা সিনারিও চিন্তা করো। তো তুমি এখন এরকম একটা ভেরিয়েবল ইউজ করতে চাচ্ছ, ধরো ইন্ট ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল, যেটার ইনিশিয়াল ভ্যালু 1 দিতে পারো, সমস্যা নেই। বাট কথা হচ্ছে এই ফ্ল্যাগ ভেরিয়েবলটাই 100টা ফাইলেই ইউজ হয়, ঠিক আছে? এই ফ্ল্যাগ ভেরিয়েবলটা কি বললাম, 100টা ফাইলেই ইউজ হয়, এমন একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল। তুমি প্রত্যেকটা 100টা ফাইলে যে ডিক্লেয়ার করে আসছো এই ফ্ল্যাগ ভেরিয়েবলটা, কারণ এটা 100টা ফাইলেই ইউজ হয়। এখন ইন লেটার টাইম কোন একটা সময়ে তোমার প্রয়োজন পড়লো এই ফ্ল্যাগ ভেরিয়েবলটার মান চেঞ্জ করতে হবে আমার। -1 আর রাখা যাবে না, এখন এটা করে দিতে হবে হচ্ছে কি 0। তো যেহেতু 100টা ফাইলে এই ফ্ল্যাগ ভেরিয়েবলটা ইউজ হচ্ছে, তোমার কিন্তু তাহলে কি করতে হবে এখন, এই 100টা ফাইলে গিয়ে এই ফ্ল্যাগ ভেরিয়েবলটার ভ্যালু -1 থেকে 0 করে দিতে হবে। তার মানে ছোট্ট একটা চেঞ্জ, কিন্তু তুমি যদি চিন্তা করো, এক কথায় তুমি একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করছো, চেঞ্জটা খুবই ছোট, বাট এটার জন্য তোমার প্রজেক্টের চেঞ্জের স্কোপটা কত বড় চিন্তা করো, 100টা ফাইলে চেঞ্জ করতে হচ্ছে। এইটাকে বলা হচ্ছে টাইট কাপলিং, ঠিক আছে? যে
ছোট্ট একটা চেঞ্জ করতে গেলে তোমার প্রজেক্টের বড় একটা স্কোপে চেঞ্জটা করতে হচ্ছে, সোজা কথায় পরিশ্রম বেশি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে টাইট কাপলিং, অর্থাৎ কোডের যে মডিউল গুলা এটা একটা আরেকটার সাথে খুব টাইটলি ডিপেন্ডেন্ট বা কাপলড হয়ে আছে। তো একটা জায়গায় চেঞ্জ করলে বাকি সব জায়গায় চেঞ্জ করতে হয়। তো এখন আসে লুজ কাপলিংটা কিভাবে এনশিওর করা যায় এই সিনারিওতে। খেয়াল করে দেখো তোমাদের মনে আছে কিনা, সি বা জাভাতে স্ট্যাটিক নামে একটা কনসেপ্ট আছে, স্ট্যাটিক। তো নর্মাল ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবলের পার্থক্য বলতে পারবা কেউ আমাকে? স্ট্যাটিক করলে কি হয়? স্ট্যাটিকটা চেঞ্জ করা যায় না। যায়, চেঞ্জ করা যায়। এটা মানে স্ট্যাটিকের মধ্যে। স্ট্যাটিকটা স্যার মানে গ্লোবালি ইউজ করা যায় আর কি সব জায়গায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। স্ট্যাটিক যেই ভেরিয়েবলটা বা যেই অবজেক্ট হতে পারে, স্ট্যাটিক যেই ভেরিয়েবলটা তুমি ডিক্লেয়ার করছো ওই ভেরিয়েবলটার একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে। সিঙ্গেল ইনস্ট্যান্স থাকা মানেই এইটার বারবার কোনো হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স তৈরি হবে না। তুমি এইখানে ডিক্লেয়ার করো বা এইটা আবার পরে যে ইউজ করো, ডিক্লেয়ার করো, যেটাই হোক, সেইটা কিন্তু সেম ইনস্ট্যান্সে ইউজ করতে পারবে, যেটাকে বলা হচ্ছে গ্লোবালি অ্যাক্সেস করা যায়, যেটা গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি। স্ট্যাটিকের মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এইটার একটা সিঙ্গেল ইনস্ট্যান্স তৈরি হয় স্ট্যাটিকে, ঠিক আছে? তো এর ফলে যেটা হবে, তুমি জাস্ট একটা জায়গায় এই ফ্ল্যাগটাকে ডিক্লেয়ার করতে পারো, -1 দিয়ে ইনিশিয়ালাইজ করলা, এই ভেরিয়েবলটাই তুমি কিন্তু এখন বাইরের সবগুলা ফাইলে ইউজ করতে পারবা, যেহেতু পাবলিক লিখছি এখানে ওই প্যাকেজের ঝামেলাটা থাকবে না। তো এই স্ট্যাটিক হওয়ার কারণে এখন যদি তুমি একটা এই ফ্ল্যাগে চেঞ্জ করো 0, 100টা ফাইলেই কিন্তু এই চেঞ্জটা রিফ্লেক্টেড হবে। তো এই যে আমি একটা স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করলাম, ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করলাম, নর্মাল ইন্ট ভেরিয়েবল ইউজ না করে একটা স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করলাম। এইরকম কিছু টেকনিক ইউজ করার মাধ্যমে কোডটা কিন্তু লুজলি কাপলড হয়ে যায়, টাইটলি কাপলিং এর মানে টাইট কাপলিং এর ব্যাপারটা থাকে না। এখন তোমার এই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই সিনারিওর জন্য কোডের যে ফাইলগুলো আছে বা মডিউলগুলো আছে এইগুলো একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না। চেঞ্জটা একটা জায়গায় করবা, যেহেতু চেঞ্জটা ছোট, জাস্ট ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ, এই ছোট একটা চেঞ্জের জন্য তোমার খুব ছোট একটা কাজই করা লাগবে, সেটা হচ্ছে ভেরিয়েবলের মানটা স্ট্যাটিক যেহেতু আছে এক জায়গায় চেঞ্জ করতে হবে। এটাকে বলে কি লুজ কাপলিং। তো আমাদের যে ডিজাইন প্যাটার্ন গুলো আমরা পড়বো, ডিজাইন প্যাটার্নের একটা খুবই ইম্পর্টেন্ট গোল থাকে লুজ কাপলিং কে এনশিওর করা। ডিজাইন প্যাটার্ন গুলো, তারা ডিজাইন গুলোকে এইভাবেই প্রপোজ করেছে, প্যাটার্ন গুলোকে এইভাবেই প্রপোজ করেছে যাতে আমাদের প্রোগ্রাম গুলোতে বা কোডে বা প্রজেক্টে ওভারঅল লুজ কাপলিংটা মেইনটেইন হয়। আর এই লাস্ট পয়েন্টটা একটু আগেই অন্যভাবে বলেছি যে আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা বাড়ায় আমাদের যারা নতুন আসবে প্রজেক্টে কাজ করতে। ইভেন যদি যে এক্সিস্টিং ডেভেলপার আছে সেও যদি একটা টাইমিং পরে এসে দেখতে চায় 4 মাস 5 মাস পরে, সে স্টিল বুঝতে পারবে কোডে সে কি করে গেছে। অ্যাটলিস্ট যেহেতু প্যাটার্ন মেনটেন করেছে সে একটা প্যাটার্ন ধরে ধরেই সে হচ্ছে কি ট্রেস করতে পারবে কোডে আসলে কোথায় কি কাজ হয়েছে। একটা ইনডিসিপ্লিনড অবস্থায় এসে সে পড়তে হবে না তাকে, ঠিক আছে? তো ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি এই জিনিসগুলোকে এনশিওর করতে চায়। তো বেসিক্যালি ডিজাইন প্যাটার্নের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 23। 23টা টোটাল ডিজাইন প্যাটার্ন আছে, আমরা এতগুলো পড়বো না, হাতে গোনা কয়েকটা পড়বো। এই 23টা ডিজাইন প্যাটার্নকে প্রাইমারিলি 3টা ক্যাটাগরিতে ফেলা যায়, ক্রিয়েশনাল, স্ট্রাকচারাল আর বিহেভিয়ারাল। তো যেটা বললাম এক একটা ডিজাইন প্যাটার্নের কাজ হচ্ছে এক এক রকম। সো এই 3টা ক্যাটাগরির 3টা ডিফারেন্ট গোল আছে, তারা কোন টাইপের প্রবলেম সলভ করবে আমরা দেখবো। আর একটা জিনিস জানিয়ে রাখি, এটা হচ্ছে 4 জন রিসার্চার এই ডিজাইন প্যাটার্ন গুলো, এই 23 ডিজাইন প্যাটার্ন গুলোই প্রপোজ করেছে। তাদেরকে বলা হয় গ্যাং অফ 4। তো তোমরা ওয়েবে যদি সার্চ করো কখনো বা অন্য কোনো রিসোর্স থেকে দেখো, মাঝে মাঝে চোখে পড়তে পারে এই ডিজাইন প্যাটার্ন গুলোকে এই গ্যাং অফ 4 ডিজাইন প্যাটার্নও বলে, জাস্ট এই রিজনটার জন্য। 4 জন রিসার্চার এগুলোকে হচ্ছে গিয়ে ডিজাইন করেছে এই কারণেই। তো গ্যাং অফ 4 ডিজাইন প্যাটার্ন বা জিওএফ ডিজাইন প্যাটার্ন গুলোই হচ্ছে কি আমরা বেসিক্যালি পড়বো। তো ফার্স্ট অফ অল এখানে 3টা ক্যাটাগরি কথা বললাম না, সেগুলো একটু দেখি মানে সামারি আকারে, আমরা তো ডিটেলস পড়বই। ক্রিয়েশনাল প্যাটার্নস যেগুলা, 5টা প্যাটার্ন আছে ক্রিয়েশনালের মধ্যে। আমরা এই যে 5টা প্যাটার্নের নাম লিখে দিয়েছি, বাট আমরা 3টা প্যাটার্ন পড়বো আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে।
এদের কাজটা বেসিক্যালি হচ্ছে, যদি কমন একটা গোল যেটা বললাম প্রত্যেকটা প্যাটার্নের আছে, সেই কমন গোলটাই ক্রিয়েশনাল প্যাটার্নস এর গোলটা হচ্ছে এরা কি করে আর কি, টার্গেট করে অবজেক্টের ইনস্ট্যান্সিয়েশন বা অবজেক্ট তৈরি করা, এই জিনিসটাকে কতটা স্ট্রাকচার্ড ওয়েতে করা যায় বা সুন্দর ওয়েতে করা যায়। আমরা এক একজন এক একভাবে অবজেক্ট তৈরি করতে পছন্দ করি, কেউ মেইনের মধ্যে করি, কেউ অন্য ক্লাসের মধ্যে করি, কেউ ফাংশনের মধ্যে করি, মানে যার যেরকম খুশি করতে পারি। ঠিক আছে, ইনস্ট্যান্স যে কোনো জায়গায় এরকম করে তৈরি করতে থাকলে ট্র্যাক রাখাটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি বড় প্রজেক্টে। সো এটা একটা বার্নিং ইস্যু যে আমরা অবজেক্ট গুলো তৈরি করব কিভাবে। তো কিভাবে তৈরি করব এইটার অ্যান্সার দেওয়ার জন্য এই ক্রিয়েশনাল প্যাটার্নস গুলো আছে, আমরা তিনটা দেখব পাঁচটার মধ্যে। আচ্ছা, এর পরের ক্যাটাগরিটা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন। স্ট্রাকচারাল প্যাটার্নের বেসিক গোল হচ্ছে অনেক সময় মাল্টিপল ক্লাস বা অবজেক্ট মিলিয়ে আমাদের একটা নতুন অবজেক্টকে হচ্ছে কি ডিজাইন করতে হয়। এরকম অনেক সময় আমরা করি আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওয়ার্কে। তো এই জিনিসটাই আর কি, কিভাবে অবজেক্ট বা ক্লাসগুলোকে কম্বাইন করা যায়, এইটার একটা স্ট্রাকচার্ড ডিজাইন বা স্ট্রাকচার্ড ওয়ে হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল প্যাটার্নস হচ্ছে গিয়ে টার্গেট করে। তো 7টা আছে স্ট্রাকচারাল প্যাটার্ন, এর মধ্যে আমরা হয়তো 2টা বা 3টা পড়বো, এর বেশি পড়বো। ঠিক আছে, ইম্পর্টেন্ট বা ফান্ডামেন্টাল যেগুলো। আর ফাইনালি হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল প্যাটার্ন। এটা আসলে অনেক ভুলাই আছে, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আমরা যে অবজেক্ট গুলো তৈরি করি এদের মধ্যে কমিউনিকেশন কিভাবে হয়, কমিউনিকেশনটা বলতে বোঝায় একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে কিভাবে ইউজ করে, কিভাবে এক্সটেন্ড করে, ইমপ্লিমেন্ট করে, এরকম বিভিন্ন যে রিলেশন গুলো আছে একজন আরেকজনের সাথে, এগুলো কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে করা যায়, একটা ফর্মাল ওয়েতে করা যায়, এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল প্যাটার্নস এর গোল থাকে। হাউ অবজেক্ট কমিউনিকেট। টোটাল 11টা আছে, অনেক, বাট আমরাও মানে আমরা এখানেও 2টা বা 3টা দেখবো ফার্স্ট। আমাদের এই ছিল হচ্ছে 3টা ক্যাটাগরি ডিজাইন প্যাটার্নের। আচ্ছা, তো আমরা অলরেডি আমাদের ক্লাস ডায়াগ্রামের উপর একটা ক্লাস নিয়েছি। ক্লাস ডায়াগ্রামের যে ইউজ কেসটা বা ইউজেস, সেটা হচ্ছে এখানে ডিজাইন প্যাটার্নে লাগবে। ক্লাস ডায়াগ্রামের উপর আলাদা করে কোনো তোমাদের অ্যাসেসমেন্ট হবে না। ক্লাস ডায়াগ্রামটা তোমাদের পড়া লাগবে কিসের জন্য বলো তো? এই ডিজাইন প্যাটার্ন গুলা আঁকার জন্য। আমরা যেহেতু এটা ল্যাব কোর্স করছি না, সো তোমাদের এখানে কোড করা লাগবে না। বাট অ্যাকচুয়ালি ডিজাইন প্যাটার্নের মেইন কাজ তো হচ্ছে কোডটাকে সুন্দর করে করা। বাট আমরা জানি যে আমরা যদি ক্লাস ডায়াগ্রাম ইউজ করি, আমরা কোডটাকেই হচ্ছে কি একটু ব্রিফলি বা সংক্ষেপে দেখাইতে পারি। সো আমরা যেটা করব, এই থিওরি কোর্সে ক্লাস ডায়াগ্রামের সাহায্যে ডিজাইন প্যাটার্ন গুলো প্র্যাকটিস করব। ওকে, আমরা কোনো কোড করব না। আমি হয়তো ক্লাসে কোড দেখাবো, চেহারাটা দেখতে কেমন হয় কোডের, বাট তোমাদের ওটা নিয়ে কোনো কাজ করতে হবে না। আমি বলে দিচ্ছি, থিওরি কোর্সে ডিজাইন প্যাটার্নের উপর কোনো কোড করতে হবে না। জাস্ট ফুল কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে ক্লাস ডায়াগ্রামের উপরে, কিভাবে ক্লাস ডায়াগ্রাম দিয়ে আমরা হচ্ছে ডিজাইন প্যাটার্ন গুলো দেখাতে পারি। সো এই স্লাইডটাতে বেসিক্যালি আমাদের ওই আগের ক্লাসের যে ক্লাস ডায়াগ্রামের নলেজ গুলো একটু রিক্যাপ করার ট্রাই করা হয়েছে। আমরা দেখেছি যে ওই যে ডটেড লাইন প্লাস হোয়াইট অ্যারো দিয়ে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা বোঝায়, সলিড লাইন হোয়াইট অ্যারো দিয়ে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করা বোঝায়, এরকম জিনিসপত্র দেখেছি। এই দুটো আনইম্পর্টেন্ট, ওই দিনও বলেছিলাম, এখানেও লাগবে না আসলে সেরকম। আর একটা ইম্পর্টেন্স আছে এরকম একটা জিনিস হচ্ছে এই যে ইউজ কেস যেটা বা ইউসেজ, ঠিক আছে, যেটা রিলেশন, যেটা একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টকে ইউজ করে বা একটা ক্লাস যদি আরেকটা ক্লাসের অবজেক্টকে ইউজ করে, এটা হচ্ছে আমরা এরকম ড্যাশড লাইন ব্ল্যাক অ্যারো দিয়ে দেখাই। সেখানে বোঝাচ্ছে লটারি ক্লাসটা র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট ইউজ করছে তার কোনো একটা ফাংশনালিটি সার্ভ করার জন্য। দ্যাটস ইট। তো এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি, এগুলোই আমাদের কাজে লাগবে ডিজাইন প্যাটার্ন পড়তে গেলে। ঠিক আছে, সো ফার কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, তো আমরা ক্রিয়েশনাল প্যাটার্ন শুরু করি। ফার্স্ট যে ক্রিয়েশনাল প্যাটার্নটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। ঠিক আছে, তো ক্রিয়েশনাল প্যাটার্নের গোলটা কি বলছিলাম আমরা? এটা হচ্ছে গিয়ে টার্গেট করে কতটা ডেকোরেটিভ ওয়েতে অবজেক্ট তৈরি করা যায়। ঠিক আছে,
অবজেক্ট তৈরি করা বলতে মানে জাভাতে কি বুঝতাম আমরা, ওই যে নিউ দিয়ে যেটা করতে হয় তাই না, নিউ ক্লাস নেম ওইভাবে যেটা করতে হইতো সেইটা। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে ইনিশিয়ালি এটা বেসিক্যালি কি করতে চাচ্ছে ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা। তো আমরা একটা ইন্টারফেস আগে একটু লিখে ফেলি, ঠিক আছে? একটা ইন্টারফেস লিখবো। ইন্টারফেসটা তোমরা অলরেডি দেখছো, আমি যখন ক্লাস ডায়াগ্রাম পড়াইছি এক্সাম্পলটা দিচ্ছি। একটা শেপ ইন্টারফেস রাখবো যার মধ্যে ড্র নামে একটা ওভাররাইডেবল মেথড থাকবে, ইন্টারফেস যেহেতু। সিম্পলি এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন এই ইন্টারফেসটাকে ধরো দুইটা ক্লাস হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করবে। এখন দুইটা ক্লাস লিখি, একটা হচ্ছে গিয়ে ধরো সার্কেল, আর একটা হচ্ছে গিয়ে স্কোয়ার। সিম্পল রাখি আমাদের এক্সাম্পলটা। ওকে, সো কি করবে এরা হচ্ছে কি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। তো আমরা জানি এটা হচ্ছে ড্যাশড লাইন দিয়ে করতে হয়। নাইস। এখন আমরা ধরে নিই আমাদের একটা ক্লাস আছে যেটার মধ্যে আমাদের মেইন ফাংশনটা আছে। আমরা তো জানি একটা ক্লাসের মধ্যে মেইন মেথডটা রাখতে হয়, যেটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট জাভার ক্ষেত্রে, তাই না? জাভার ক্ষেত্রে এন্ট্রি পয়েন্ট থাকে হচ্ছে একটা মেইন মেথড। আমি ক্লাসটার নাম দিলাম হচ্ছে পেইন্ট, সমস্যা নেই, অন্য নামও দেওয়া যায়। এখানে একটা মেইন মেথড থাকবে, আর কিছু না। এখন আমাদের টার্গেট কি আমি বলি, আমরা এই মেইন মেথড থেকে এই সার্কেল বা স্কোয়ার এই ক্লাসগুলোকে ইউজ করব। সোজা কথায় একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। তো আমরা যদি কোনো ডিজাইন প্যাটার্ন ফলো না করি, আমরা কি করতাম, এই মেইন থেকে সার্কেল ইকুয়ালস টু নিউ বা শেপ সি ইকুয়ালস টু নিউ সার্কেল এরকম একটা অবজেক্ট তৈরি করতাম। মানে যেভাবেই হোক মেইনের মধ্যে একটা অবজেক্ট তৈরি করতাম আর কি, আমরা যদি কোনো ডিজাইন প্যাটার্ন সম্পর্কে সোফার না জানি। বাট ফ্যাক্টরি মেথড যেটা করতে চাচ্ছে সেটা একটু খেয়াল করো। এখানে ইন্টারমিডিয়েট একটা ক্লাস থাকবে। আমি ওই ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে শেপ ফ্যাক্টরি। জাস্ট এই কনটেক্সটের সাথে মিল রেখে নামটা দিচ্ছি, শেপ ফ্যাক্টরি। এটা হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের মধ্যে কি থাকবে এটা একটু খেয়াল করো। ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে একটা মেথড, পাবলিক মেথড, হচ্ছে গেট শেপ। গেট শেপ, এটা রিটার্ন টাইপটা কি? রিটার্ন টাইপ হচ্ছে এই যে এই শেপ টাইপের ইন্টারফেস। আমি এখানে লিখে দিই, কোলন দিয়ে লিখতে হয়, তোমাদের হয়তো মনে আছে ক্লাস ডায়াগ্রাম পড়েছিলাম। তো বেসিক্যালি এই ক্লাসটার গেট শেপ মেথডটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরি মেথড, আর এই ক্লাসটাকে বলি ফ্যাক্টরি ক্লাস। তো ফ্যাক্টরি মেথডের কাজটা হচ্ছে গিয়ে সে এই শেপ ইন্টারফেসের যে ক্লাসগুলো আছে, ধরো সার্কেল বা স্কোয়ার, এগুলাকে সে হচ্ছে রিটার্ন করবে জাস্ট সিম্পলি। মানে এখান থেকে আমি অবজেক্টটা তৈরি করব শেপ ফ্যাক্টরি এই ক্লাসের মধ্যে, মেইন থেকে না, আরেকটা ক্লাসের থ্রুতে। এটা হচ্ছে একটা ফ্যাক্টরি হিসাবেই চিন্তা করতে পারো। একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্টরিতে কি হয়, জিনিসপত্র ম্যানুফ্যাকচার্ড হয়, উৎপাদন হয়। এখানেও তাই, এখানে অবজেক্ট উৎপাদন হবে, এইভাবে চিন্তা করতে পারো। সো আমরা কি করতেছি তাহলে, এই পেইন্ট ক্লাসটা ইউজ করবে হচ্ছে গিয়ে এই শেপ ফ্যাক্টরি ক্লাসকে। আমরা জানি হচ্ছে ইউজ করতে গেলে এইভাবে দেখাইতে হয়। আর শেপ ফ্যাক্টরি ক্লাসটা ইউজ করবে কাকে বলতো, এই যে শেপটাকে। হ্যাঁ, শেপকে ইউজ করে। অনেক সময় তোমরা হয়তো দেখতে পারো যে শেপের দিকে অ্যারোটা না দিয়ে এই যে শেপের যে ক্লাসগুলো আছে ওদের দিকে অ্যারোটা দেয়া আছে। সেম একই কথা, সমস্যা নেই, দুটো সেম জিনিস, কারণ আলটিমেটলি শেপটাকেই তো ইমপ্লিমেন্ট করছে এই দুটো জিনিস। তো ওটা ব্যাপার না, একটু পরে আমি স্লাইডে দেখাচ্ছি। মানে দুইটাই দেওয়া যাবে না, হয় এই অ্যারো দিবা অথবা এখান থেকে দুইটা অ্যারো নিয়ে এই দুইটা দিতে হবে। তো আমি আপাতত শেপে রাখছি, ঠিক আছে? অ্যারোটা কথা একই। কনটেক্সটটা একটু বোঝার চেষ্টা করো। এখানে তোমার মুখস্থ করার কিছু নাই, জাস্ট কনসেপ্টটা ইম্পর্টেন্ট যে আমরা অবজেক্টটা তৈরি করছি কোথায়, মেইনে না। মেইনটাকে তোমরা সবসময় চিন্তা করবা হচ্ছে ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট এখানে ইনপুট দিবে, আউটপুট পাবে। সো মেইনের যে ফাংশনটা ওটাকে যতটা পারা যায় ইজি রাখতে হবে, ঠিক আছে? ওই সাইডটাকে ইজি রাখতে হবে। অবজেক্ট তৈরি করা বা এই টাইপের যে কমপ্লেক্স কাজগুলো আছে ওখানে আমরা করব না। এই ফ্যাক্টরি মেথডের কথা হচ্ছে এটাই, ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের কথা হচ্ছে। মেইনের মধ্যে এই ঝামেলাগুলো আমরা নিব না। আমরা একটা ডেডিকেটেড ক্লাস রাখবো, ফ্যাক্টরি ক্লাস, যার মধ্যে একটা ডেডিকেটেড মেথড
থাকবে ফ্যাক্টরি মেথড, এরকম একটা গেটার মেথড, যেটা আমাকে আমাদের সেই এক্সপেক্টেড ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট রিটার্ন করবে। এটা হচ্ছে ফাইনাল কথা ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের। ঠিক আছে, স্যার এখানে কি সার্কেল রিটার্ন করবে নাকি স্কোয়ার রিটার্ন করবে গেট শেপ? আমি তাহলে একটু কোড দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি জানি কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করবে, আমি দেখাচ্ছি। তারা একটু এসটিএস টা অন করি। আমি ক্লাসে জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য কোডগুলোর চেহারা দেখাবো, যাতে বুঝতে ইজিয়ার হয় প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতেছে বা ভিতরে কি হচ্ছে। কারণ ক্লাস ডায়াগ্রামে তো আমরা ডিটেলস কিছু লিখি না, তাই না? এই যে কেবল যে একটা কোশ্চেন করলো, সার্কেল রিটার্ন করবে না স্কোয়ার রিটার্ন করবে, আমি যদি ফাংশনের ভিতরে না ঢুকি তাহলে তো বোঝা যাবে না। এই জন্য একটু কোডটা দেখাবো, আর কিছু না। বাট তোমাদের এই থিওরি কোর্সে কোড লাগবে না, কোড করা লাগবে না আর কি। ওপেন হতে থাকুক। এই যে এখানে সেম মানে ওই হোয়াইট বোর্ডে যেটা এঁকেছি না, ওইটাই এখানে দিছি। তো যেটা বলছিলাম খেয়াল করে দেখো, এই যে শেফ ফ্যাক্টরি যে ক্লাসটা আছে, এটা এখানে মানে এই এক্সাম্পলে অ্যারো গুলো নিয়েছে এই ক্লাসগুলোর সাথে। সেম কথা, তুমি যদি এখানে শেপ থেকেও নিতে, কেউ ভুল বলতো না এটাকে। আচ্ছা, এটা কি ওপেন হয়েছে? তো আমরা এখন একটু এই যে এক্সাম্পলটা দিলাম তোমাদের শেপ ফ্যাক্টরির, এইটাই এখন একটু দেখি কোডে কিভাবে করতে হয়। এইটা কোনটা বলতো? সেই শেপ ইন্টারফেসটা। ঠিক আছে, এই যে শেপ ইন্টারফেসটা আমি পাশাপাশি দেখাচ্ছি তোমাদের কোনটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে এই যে একটা সার্কেল ক্লাস, একটা স্কোয়ার ক্লাস, এই দুটো কি করেছে? শেপ ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে। এই যে এই অংশটা। তারপরে এরপরে আছে হচ্ছে গিয়ে, আচ্ছা, রেক্টাঙ্গেল নামে আরেকটা ক্লাস নিয়েছে, মানে এই যে প্রেজেন্টেশনের মতো। এটা তো না বোঝার কিছু নাই, নিতেই পারে। আর তারপরে হচ্ছে কি, আমরা দেখতেছি শেপ ফ্যাক্টরি নামে একটা ক্লাস এখানে আছে, তাই না? শেপ ফ্যাক্টরি ক্লাসটা কি করছে দেখো, একটা গেট শেপ মেথড সে তার ভিতর কন্টেইন করছে। এটার প্যারামিটারটা একটু খেয়াল করো। আমি কি বলেছি, আমরা যেহেতু শেপ ফ্যাক্টরি ক্লাসটাকেই এই যে মেইনে ইউজ করব, মেইন মেথডে, আমাদের মাথায় রাখতে হবে এইটাকে যতটা পারা যায় ইজি করতে হবে। আমরা কতটা ইজি করেছি চিন্তা করো, ইনস্ট্যান্স নেওয়ার ব্যাপারটাকে। ইউজারের কাছ থেকে জাস্ট একটা স্ট্রিং টাইপ আসবে, এই যে ইউজার এরকম দিবে সার্কেল, স্কোয়ার, ইংলিশে লিখে দিবে, আর কিছু না। তো তখন আমরা ওইটাকে কম্পেয়ার করে দেখবো যে সুইচ কেস দিয়ে। দেখো গেট শেপে এই কাজটাই করছে। যদি ওই ইউজার গিভেন টাইপটা সার্কেল হয়, আমরা যে নিউ সার্কেল, সার্কেলের একটা ইনস্ট্যান্স দিচ্ছি। যদি সেটা স্কোয়ার হয়, স্ট্রিংটা স্কোয়ার হয়, আমরা নিউ স্কোয়ার করতেছি, মানে স্কোয়ার ক্লাসের একটা ইনস্ট্যান্স দিচ্ছি। সেম ওয়েতে যদি রেক্ট্যাঙ্গেল হয় তাহলে রেক্ট্যাঙ্গেলের দিচ্ছি। আর যদি এই তিনটার কোনোটাই না হয়, আমি জাস্ট একটা এক্সেপশন থ্রো করতেছি যে শেপ টাইম ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড, মানে আমাদের ফ্যাক্টরিতেই নাই এই শেপটা। তো এটা হচ্ছে সেই শেপ ফ্যাক্টরি ক্লাস। তো আশা করি যে বলেছো যে আমরা সার্কেলের না স্কোয়ারের ইনস্ট্যান্স রিটার্ন করব, এই কোশ্চেনটার অ্যান্সার এখানে আছে। ঠিক আছে, আমাকে যেটা দিবে আর কি, স্ট্রিং হিসেবে আমরা একটা প্যারামিটার যেহেতু নিচ্ছি, সে সার্কেল বললে আমি সার্কেলের ইনস্ট্যান্স দিব, স্কোয়ার বললে স্কোয়ারের ইনস্ট্যান্স দিব, এন্ড সো অন। ঠিক আছে, তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের সেই মেইন ফাংশনটা যেখানে থাকে। এই যে একটা পেইন্ট নামে যে ক্লাসটা নিয়েছি, এখানে একটা মেইন নামে ফাংশন আছে, আমাদের সেই মেইন ফাংশনটা। এখানে বেসিক্যালি যে কাজটা করা হচ্ছে, দেখো সার্কেলের কোনো ইনস্ট্যান্স কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে না, বা স্কোয়ারের কোনো ইনস্ট্যান্স কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে না। আমরা জাস্ট যে কাজটা করছি, শেপ ফ্যাক্টরি এইটাকে ইউজ করছি এখানে। তো শেপ ফ্যাক্টরি থেকে গেট শেপ ফ্যাক্টরি মেথডটা কল করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেসেসারি বা প্রয়োজনীয় যে ইনস্ট্যান্স বা অবজেক্ট, সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ফ্যাক্টরি প্যাটার্ন ফলো করলে কোডের চেহারাটা দেখতে হয় এরকম। কারো বুঝতে প্রবলেম থাকলে বলতে পারো। বুঝতে পেরেছি Nice. স্যার। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। এটা ছিল শেপ ড্রয়িং এর এক্সাম্পল। আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল ফ্যাক্টরি মেথডের। কিওস্ক সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে, বা কিওস্ক ওয়ার্ডটা বলতে কি বোঝায়, কেউ জানো?
না জানলে সমস্যা নেই, এটা একটু আনকমন ওয়ার্ড। বাট এইটা তোমরা অন্য নামে চিনো, আমি জাস্ট এখন বললেই মাথায় আসবে। আহ তোমরা তো বুথ চেনো, বুথ, তারপরে স্টল, ইভেন জি স্যার। ভেন্ডিং মেশিন নামটাও হয়তো শুনেছো। তো এই জিনিসগুলোর কাজ মোটামুটি কমন, হয়তো আউটপুট এক একটা এক এক রকম, বাট টপ থেকে যদি বলি, টপ লেভেল থেকে মোটামুটি সেম। তুমি এদেরকে কিছু ইনফরমেশন দাও, হয়তো তোমার বুথে, এটিএম বুথে গেলে তোমার পিনের, সরি পিন না, কার্ডের পিন নাম্বার বা আদার্স ক্রেডেনশিয়ালস যদি লাগে সেগুলো দাও। ভেন্ডিং মেশিনে তোমার হচ্ছে গিয়ে ওরকম টাকা দিতে হয় বা কয়েন দিতে হয়, তো ওইটার এগেইনস্টে তুমি কিছু আউটপুট পাও। এটিএম বুথে তোমাকে ক্যাশ রিটার্ন করে, ভেন্ডিং মেশিন, স্টল, এখান থেকে তুমি প্রোডাক্ট পাও। তো এইগুলাকেই বেসিক্যালি কিয়স্ক বলে, ঠিক আছে? কিয়স্ক মানে এটাই, তুমি কিছু যদি দাও তাকে, ওখান থেকে বিনিময়ে কিছু পাইতে পারবা, ঠিক আছে? এটাই হচ্ছে কিয়স্ক, এক কথায় এগুলাকে কিয়স্ক বলে। তো আমরা এখানে কিয়স্কেরই একটা এক্সাম্পল দেখছি, জাস্ট একটা নর্মাল কিয়স্ক চিন্তা করতে পারো, বুক ফেয়ারের, ধরো বুক সেলার আর কি। তো এখানে সিনারিওটা আগে একটু ক্লিয়ার করি। এখানে যেটা করা হচ্ছে, একটা বুক সেলার বই সেল করছে। তো এ যখন বই সেল করার সময় টাকা নিবে, পেমেন্টটা নিবে, তিন টাইপের পেমেন্ট অপশন আছে তার কাছে। ক্যাশে নিতে পারে, ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারে, অথবা কুপনের মাধ্যমেও নিতে পারে। এই যে, তো আমি যে কাজটা করেছি, এরকম যদি মাল্টিপল রিলেটেড কোনো হচ্ছে গিয়ে এন্টিটি থাকে, যেমন একটু আগে আমরা শেপের ক্ষেত্রে দেখেছিলাম, সার্কেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল, এগুলো সবই শেপ। সো আমি এগুলাকে একটা ইন্টারফেস দিয়ে ইমপ্লিমেন্ট করাই। একইভাবে ক্যাশ, ক্রেডিট কার্ড, কুপন, এগুলো সবই এক একটা পেমেন্টের মেথড, সবই পেমেন্টের মেথড। সো আমি একটা পেমেন্ট নামে ইন্টারফেস নিছি, আর এই তিনটা দিয়ে ইমপ্লিমেন্ট করাইছি ওই ইন্টারফেসটাকে, ঠিক আছে? এটা হচ্ছে ডিজাইন। এখন এইটা কি, আমাদের সেই ফ্যাক্টরি ক্লাসটা, ঠিক আছে? মেইনের মধ্যে কি করবে, একটা ইউজার এসে পেমেন্ট করতে চাবে, ঠিক আছে? সে চয়েস দিবে, আমি ক্যাশে পেমেন্ট করব, না ক্রেডিট কার্ডে করব, না কুপনে করব। সে মেইনে এই চয়েসটা দিতে পারবে। সেই একইভাবে চিন্তা করো, স্ট্রিং এর মাধ্যমে লিখবে ক্যাশ অর ক্রেডিট কার্ড অর কুপন। তো আমাদের টার্গেট কি, এই তিনটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করব আমরা, যেটা মেইনে ইউজ করা যাবে। তো যেহেতু ফ্যাক্টরি মেথড ইউজ করছি, আমরা সেটা ডিরেক্টলি মেইনে করব না, আমরা একটা ফ্যাক্টরি ক্লাসের সাহায্য নিব। এইটা সেই ফ্যাক্টরি ক্লাস, পেমেন্ট ফ্যাক্টরি নাম দিয়েছি। নাম নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, তোমরা ইচ্ছা মতো নাম নেমিং করতে পারো। আর হচ্ছে এই যে একটা গেট পেমেন্ট আছে, আমরা জানি গেটার থাকে একটা, তাই না? এই যে গেট শেপ যেমন ছিল, এখানে গেট পেমেন্ট আছে, আর এখানে রিটার্ন করবে হচ্ছে পেমেন্ট টাইপের একটা ইনস্ট্যান্স। ওখানে যেমন শেপ রিটার্ন করেছিল, এখানে হচ্ছে পেমেন্ট। পেমেন্ট বলতে ক্যাশ, ক্রেডিট কার্ড হতে পারে, কুপনও হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের। তো এত যে কথাগুলো বললাম এখানে, সেটাই বলা আছে। ফার্স্ট অফ অল, আমরা ফ্যাক্টরি মেথডে একটা ডিজাইন করে নি বা ডিফাইন করে নি রিলেটেড ক্লাস গুলাকে হচ্ছে গিয়ে ক্রিয়েট করার জন্য। ক্লাস বলতে এখানে যেমন সার্কেল, স্কয়ার, রেক্টাঙ্গেল, এটার জন্য একটা ডিজাইন করে নি। তারপরে ফ্যাক্টরি ক্লাস টেক্স রেসপন্সিবিলিটি অফ অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন থ্রু আ ফ্যাক্টরি। আশা করি এই কথাটা বুঝতে প্রবলেম নাই, যে ক্লাসটার কথা বোঝাচ্ছে। ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করার রেসপন্সিবিলিটি পুরোটাই এই ফ্যাক্টরি ক্লাসটাই নিয়ে নেয় থ্রু এই ফ্যাক্টরি মেথড, যেটা গেট শেপ, গেট পেমেন্ট, এগুলো। আর ফাইনালি ক্লায়েন্ট বলতে আমি বুঝাচ্ছি মেইন ফাংশনটা, যেহেতু এটা ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট গেটস ক্লাস ইনস্ট্যান্স ইউজিং দ্য ফ্যাক্টরি মেথড। সে ডিরেক্টলি ইনস্ট্যান্স তৈরি করতে পারে না, রাদার সেই ফ্যাক্টরি মেথডের থ্রুতে ইনস্ট্যান্স গুলা অ্যাক্সেস করে বা নেয়। এখানে এই কথাগুলো লেখা আছে, ফ্যাক্টরি মেথডের বেসিক হচ্ছে এটা। ওকে, তো এখানে বেসিক্যালি কনসিকোয়েন্স গুলো বলা আছে যে ফ্যাক্টরি মেথড কি করে আর ইউজ করলে কি হয়। এখানে ফ্যাক্টরি মেথড যেটা এনশিওর করে যে ইনস্ট্যান্সিয়েশন, যে ঝামেলাগুলা, ওটা যাতে আমাদের ক্লায়েন্ট কোডকে কি করতে না হয়, সাফার করতে না হয় বা ফেস করতে না হয়, আমরা ওইটাকে অ্যাকচুয়ালি কি করে হাইড করে রাখি তাদের কাছ থেকে একটা ফ্যাক্টরি ক্লাসের মাধ্যমে। এইটাই বলা আছে। ফ্যাক্টরি প্যাটার্ন মেক্স আওয়ার কোড মোর রোবাস্ট, লেস কাপলড বা লুজ কাপলড যেটাকে বলছি। কিভাবে এখানে লুজ কাপলিংটা এনশিওর করা হয় দেখো।
আমি যে এখানে হোয়াইট বোর্ডে তোমাদের এক্সাম্পলটা দেখিয়েছিলাম, কোথায় গেল সেটা? হ্যাঁ, এই যে এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, এখানে দুইটা ক্লাস ছিল, সার্কেল আর স্কোয়ার। তো চাইলেই এই যে আমি তো আরেকটা ক্লাস দেখো রেক্টাঙ্গেল এখানে ইন্ট্রোডিউস করতেই পারি, বাট এইটার কারণে আমাদের হোল কোডে কোনো এফেক্ট পড়বে না। এটা কি খেয়াল করছো? আমরা জাস্ট এখানে একটা রেক্টাঙ্গেল ক্লাস এই শেপ দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করাবো, আর এই শেপ ফ্যাক্টরির মধ্যে একটা সুইচ কেস অ্যাড করবো, দ্যাটস ইট। এইখানে যদি এই কোডের মধ্যে যদি কোনো ভুলও হয়, রেক্টাঙ্গেল ক্লাসে যদি কোনো ভুলও থাকে, এটা আমাদের হোল কোডকে কোনো ধরনের এফেক্ট করবে না। এটা তোমরা বুঝতেই পারতেছো, এটা সেপারেট ক্লাস। আর এখানে জাস্ট একটা কেস অ্যাড করব আমরা, এখানে যেমন এই যে সুইচ কেস ছিল না, এখানে একটা রেক্টাঙ্গেল কেস অ্যাড হয়েছে, বাট দ্যাট ডাজন্ট এফেক্ট দ্য আদার সাইডস অফ দ্য কোড, তাই না? আদার যে পার্ট গুলো আছে কোডের, সেগুলোকে তো টোটালি এফেক্ট করছে না। এইভাবে হচ্ছে লুজ কাপলিংটা মেইনটেইন করছে আমাদের এই ডিজাইন প্যাটার্ন, ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা, এখানে এটাই বলা আছে। আর ফ্যাক্টরি প্যাটার্ন প্রোভাইডস অ্যাবস্ট্রাকশন বিটুইন ইমপ্লিমেন্টেশন এন্ড ক্লায়েন্ট, ওইটাই আর কি। অ্যাবস্ট্রাকশন থাকা মানে হচ্ছে একটা দেয়াল তৈরি করা, ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যে কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশনটা, ক্লাসের যে কমপ্লেক্সিটি গুলো, এগুলোকে হাইড করা, এটাকে অ্যাবস্ট্রাকশন বলে আসলে। তো আমরা এটা এনশিওর করছি আমাদের এই ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নে, ঠিক আছে? তোমাদের জন্য দুটা সিনারিও দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য। পরীক্ষায় কোয়েশ্চেন আসলে এরকম আসবে, এখান থেকে ধারণা পাবা। দেখো, ড্র ইউএমএল ডায়াগ্রাম, মানে ক্লাস ডায়াগ্রাম আঁকার কথা বলছে, ফর ফলোইং সিনারিওস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্নস। যখন মিড কুইজ বা ফাইনাল কুইজ ইভেন ক্লাস টেস্ট, তখন তোমাকে ডিজাইন প্যাটার্নটার নামও বলে দেওয়া হবে না মোস্ট কেসেসে। তোমাকেই চিন্তা করতে হবে, সিনারিওটা চিন্তা করে বা পড়ে, সিনারিওটা পড়ে তোমাকেই চিন্তা করতে হবে এখানে কোন ডিজাইন প্যাটার্নটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন তো আমরা জাস্ট একটাই পড়লাম, আমাদের কাছে আর অন্য অপশন মাথায় আসবেও না। এই যে এখানে দুইটা সিনারিও দেওয়া আছে, এই দুইটা তোমরা বাসায় আঁকবা, একে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ফ্যাক্টরি মেথড দিয়ে, ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন দিয়ে আর কি, এই দুইটা সিনারিও ইমপ্লিমেন্ট করার ট্রাই করবা। তো ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে করতে পারো, আদারওয়াইজ আমরা আমাদের নেক্সট প্যাটার্নে চলে যাবো। এটা ওকে, তাহলে আমরা হচ্ছে একটু সামনে আগাই। স্যার আপাতত প্রবলেম নেই। আর কোনো কোর্সে কি তোমরা হ্যাঁ, আর কোনো কোর্সে কি তোমরা ডিজাইন প্যাটার্ন পড়েছো কখনো? না স্যার। আচ্ছা, ডিজাইন প্যাটার্নটা পড়া হয়। ওকে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ক্রিয়েশনাল প্যাটার্নে। এটার জন্য আমাদের খুব বেশি সময় লাগবে না। দেখো, নামের মধ্যে সেই ফ্যাক্টরি প্যাটার্নটা আছে কিন্তু, তাই না? জাস্ট একটা নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে, অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাকচুয়ালি যারা ফ্যাক্টরি প্যাটার্নটা বুঝেছো, একটা খুব ক্লিয়ার ধারণা থাকার দরকার নেই, বেসিকটা অ্যাটলিস্ট বুঝেছো যে এটার টার্গেটটা কি, সে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটাও খুব ইজিলি বুঝে ফেলতে পারবা, ঠিক আছে? কারণ অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির ভিতরেই ফ্যাক্টরি প্যাটার্নটা ইনহেরেন্টলি আছে। এটার কাজ কি, আমি এটাও একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ফার্স্ট অফ অল, ফ্যাক্টরি আর অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির ডিফারেন্সটা বলি। এই দুটার ডিফারেন্স, একটাই ডিফারেন্স মনে রাখার সুবিধার জন্য, আমরা এই পাশে ফ্যাক্টরি লিখি আর এই পাশে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি লিখি। একটা জিনিস মনে রাখলে তাহলে আর তোমাদের গ্যাঞ্জাম তৈরি হবে না, এটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি হবে না ফ্যাক্টরি হবে, সিনারিও দেখে এরকম একটা ইনডিসিশনে ভুগবা না। সেই ডিফারেন্সটা হচ্ছে, ফ্যাক্টরি মেথড আমরা তখনই কাজে লাগাবো যখন আমাদের সিনারিওতে অনলি ওয়ান ফ্যাক্টরি থাকবে। যেমন শেফ ফ্যাক্টরি ছিল আমাদের ফার্স্ট সিনারিওর জন্য, সেকেন্ড সিনারিওতে আমরা শুধুমাত্র পেমেন্ট ফ্যাক্টরি পেয়েছি। আর অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে মাল্টিপল ফ্যাক্টরি থাকতে হবে, দ্যাটস ইট।
এইটাই ডিফারেন্স। একটা ফ্যাক্টরি যদি আমাদের সিনারিওতে আমরা খুঁজে পাই, সেই ক্ষেত্রে ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন দিয়ে এঁকে ফেলবো। আর যদি মাল্টিপল ফ্যাক্টরিজ খুঁজে পাই, একটু পরেই দেখবো মাল্টিপল ফ্যাক্টরিজ কিভাবে আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইউজ করব। নাও জিনিসটা কেমন, মাল্টিপল ফ্যাক্টরি কিরকম ভাবে আমাদের সামনে আসতে পারে, এই যে এই এক্সাম্পলটা একটু খেয়াল করো। আমি যেই জায়গাটা মাউস হোভার করছি, এই জিনিসটা তোমাদের কাছে অলরেডি পরিচিত, এটা অলরেডি ফ্যাক্টরিতে দেখে আসছো। একটা ইন্টারফেস থাকে, ওই ইন্টারফেস টাকে হচ্ছে কি রিলেটেড মাল্টিপল ক্লাস ইমপ্লিমেন্ট করে। যেমন শেপটা তো একটু আগেই দেখে আসছি, শেপ ক্লাসটাকে সার্কেল আর স্কোয়ার ইমপ্লিমেন্ট করছে। সো আমরা এখানে একটা শেপ পাচ্ছি, আর এখানে হচ্ছে একটা কালার, কালার নামে আর একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে রেড আর গ্রিন নামে দুইটা কালার হচ্ছে গিয়ে এই কালার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে। এখন একটু খেয়াল করো, সিনারিওটা বলি। আমাদের ধরো দুইটা ডিফারেন্ট ফ্যাক্টরি আছে, একটা হচ্ছে কি পেইন্টারদের ফ্যাক্টরি, আর একটা হচ্ছে অ্যানিমেশন ফ্যাক্টরি। যারা পেইন্ট ইট ইউজ করেছো, আমাদের উইন্ডোজ এর খুবই পরিচিত একটা ড্রয়িং টুল, সেই পেইন্ট ইটে কি কি করা যায়, অনেক কিছু করা যায়, বাট বেসিক কাজগুলোর মধ্যে আছে কিছু শেপ ড্র করা যায়, আর সাবসিকুয়েন্টলি এগুলোকে কালার করা যায়, তাই না? তো আমি এখানে দুইটা ফাংশনালিটি রেখেছি এই পেইন্ট ফ্যাক্টরির মধ্যে, শেপ নেওয়া আর কালার নেওয়া, এই দুইটা কাজ। তো তুমি বুঝতেই পারছো এই পেইন্ট ফ্যাক্টরিটা এই কালারটাকেও ইউজ করবে, এই শেপটাকেও ইউজ করবে, এবং সেটাই করেছে। যে অ্যারো দিয়ে আমি এটাই বোঝাচ্ছি, ক্রিস ক্রস যে অ্যারো আছে, এই বরাবর একটা অ্যারো, এই বরাবর একটা অ্যারো। ফাইন। আরেকটা ফ্যাক্টরি অ্যানিমেশন ফ্যাক্টরি। তোমরা যারা অ্যানিমেশন পছন্দ করো বা অ্যানিমেশন অনেকে বানাইতেও পারো, আমি শিওর না, তো তাদের হয়তো এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার যে এটাও এক ধরনের পেইন্টিং, তাই না? সো এখানেও ড্রয়িং এর ব্যাপার স্যাপার আছে, এখানেও কিছু শেপ লাগে, এখানেও কালারিং করতে হয়। সো সেম ওয়েতে এই অ্যানিমেশন ফ্যাক্টরিটাও কি করছে দেখো, একটা শেপ নিচ্ছে আর কালার, এই দুটো ইউজ করছে। পেইন্ট ফ্যাক্টরি যেই দুটো অবজেক্ট ইউজ করছে, এই অ্যানিমেশন ফ্যাক্টরিও সেই দুটো অবজেক্টই নিচ্ছে। ফাইন। তাহলে এইটা হচ্ছে সেই সিনারিও যেখানে তোমার মাল্টিপল ফ্যাক্টরি লাগছে। এরকম আরো ফ্যাক্টরি থাকতে পারে এখানে, যেগুলা শেপ বা কালার ইউজ করে। এমন না যে দুইটাই ইউজ করতে হবে, ঠিক আছে? একটাও ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। এমন হইতে পারে অ্যানিমেশনে শুধুমাত্র শেপ লাগে, ব্ল্যাক এন্ড হোয়াইট যে অ্যানিমেশন গুলা, তার কোনো কালার লাগবে না, হইতেই পারে, তখন এই অ্যারোটা থাকবে না, মুছে দিব। নট নেসেসারিলি যে সবগুলা ফ্যাক্টরিকে সব ধরনের অবজেক্ট ইউজ করতে হবে, এটা না। আমরা একটু পর একটা এক্সাম্পল দেখবো যেখানে ডিফারেন্ট ফ্যাক্টরি আসলে সবগুলো অবজেক্ট ইউজ করে না, ঠিক আছে? ডিপেন্ডিং অন হচ্ছে যার যেটা লাগে। বলো। স্যার যে একটু আগে যেটা দেখলাম স্যার, সেটা শুধু ফ্যাক্টরি স্যার। হ্যাঁ, ওখানে তো স্যার একটা ফ্যাক্টরি ফাংশন থাকবে, হ্যাঁ, কিন্তু দুইটা ইন্টারফেস থাকতে পারে বা একাধিক ইন্টারফেস। আমি দেখি কোথায় এখানে একাধিক ইন্টারফেস থাকতে পারে কিনা। হ্যাঁ, একাধিক ইন্টারফেস থাকতে পারে। তোমার এই যে যদি ফ্যাক্টরিটার নাম হতো পেইন্ট ফ্যাক্টরি, সে শেপও নিতে পারতো, কালারও নিতে পারতো, বাট ফ্যাক্টরি ক্লাস হইতে হবে একটা, যেটা থ্রুতে হচ্ছে কি মেইন হচ্ছে অ্যাক্সেস করবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এইখানে ফিরে আসি আমরা। হ্যাঁ, কোশ্চেনটা অনেক সুন্দর ছিল। এখন এইখানে দেখতেছি আমরা যে পেইন্ট ফ্যাক্টরি আর অ্যানিমেশন ফ্যাক্টরি, মাল্টিপল ফ্যাক্টরি চলে আসছে। তো আমি কি বলছি, মাল্টিপল ফ্যাক্টরি হইলেই এখন আমাদের ডিজাইন প্যাটার্নটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, ফ্যাক্টরিয়াল না। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির ক্ষেত্রে কনসেপ্টটা কেমন, সেম ভাবেই আমরা বলবো। এই যেখানে একটা মেইন মেথড আছে, আর্টস নামে একটা ক্লাস দিয়েছি, এখানে মেইন যে মেথডটা আছে, একে পেইন্ট ফ্যাক্টরি আর অ্যানিমেশন ফ্যাক্টরি ইউজ করতে হবে আমরা ধরে নিচ্ছি। আর পেইন্ট ফ্যাক্টরি অ্যানিমেশন ফ্যাক্টরি ইউজ করা মানে হচ্ছে সে আঁকবে, সাথে সাথে কালার করবে, মানে এই দুটাকেও ইউজ করতে হবে আলটিমেটলি, ঠিক আছে? তো মেইনের কি লাগবে, মেইন ফ্যাক্টরি দুটাকে চায়, আবার ফ্যাক্টরির মাধ্যমে কাজগুলো তো তাকে করতে হবে। তো শেপ গুলা যেগুলা বা কালার যেগুলা, এগুলাকেও সে চাচ্ছে। তো দুই টাইপের ইনস্ট্যান্স তার লাগবে, একটা হচ্ছে ফ্যাক্টরির ইনস্ট্যান্স, আর ফ্যাক্টরির মধ্যে যে এই যে কালার বা শেপের ইনস্ট্যান্স আছে, অবজেক্ট আছে, এগুলাও তার লাগবে। তো এইটা এখন কিভাবে পাবো, সেম কথা, আমি মেইনের মধ্যে কোনো অবজেক্ট তৈরি করব না, ফ্যাক্টরির অবজেক্টও তৈরি করব না, এই কালার শেপ এগুলোর অবজেক্টও তৈরি করব না। এইটার ব্যাপারে আমরা একেবারে স্ট্রিক্ট। তাহলে কিভাবে করব, দেখো যেভাবে করা হয়েছে, এই দুইটা ফ্যাক্টরি বেসিক্যালি যতগুলাই ফ্যাক্টরি থাকুক না কেন, এরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে হচ্ছে এক্সটেন্ড করবে।
অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কিন্তু ইমপ্লিমেন্ট করে না। তোমাদের যদি মনে থাকে জাভার ক্লাসকে করা যায় হচ্ছে এক্সটেন্ড আর ইন্টারফেসকে করে ইমপ্লিমেন্ট। তো ক্লাস ডায়াগ্রাম পড়ানোর সময় দেখিয়েছিলাম ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এরকম একটা ইটালিক ফরম্যাটে লেখা হয়। এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি নাম দিয়েছি যেটাকে দেখছো না, এই ক্লাসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই দুইটা মেথডকে এই পেইন্ট ফ্যাক্টরি আর অ্যানিমেশন ফ্যাক্টরি এই যেখানে ওভাররাইড করেছে। যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করলে আমাদের সেই কি মেথড গুলাকে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোকে ওভাররাইড করতে হয়, সেই জন্য করছে, আর কিছুই না। ঠিক আছে? তো এই টার্মগুলো যদি তোমাদের কাছে কমপ্লেক্স লাগে, আমি আবারও বলছি আজকে লাগুক সমস্যা নেই, বাট তোমরা একটু বাসায় ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেসিকটা একবার রিক্যাপ করে নিবা, বেসিক কাজগুলো। ঠিক আছে? নেটে আছে গিগস ফর গিগস বা আদার্স যে ব্লগস গুলো, ওখানে খুব ইজিলি বেসিক বোঝানো আছে, অথবা তোমরা জাভার কোর্স কন্টেন্ট যেটা করে এসছো ওখান থেকেও দেখতে পারো। বাট ইম্পর্টেন্ট, ডিজাইন প্যাটার্ন নিজে যখন আঁকতে যাবা বা এখানে বুঝতে যাবা, তোমাদের অ্যাটলিস্ট এই দুইটা কনসেপ্ট লাগবে। তো যেটা বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যাকে এক্সটেন্ড করছে আমাদের যতগুলো ফ্যাক্টরি থাকুক সেই ফ্যাক্টরি ক্লাসগুলো। এই সিনারিওতে দুইটা এনেছি আমরা। তো পেইন্ট ফ্যাক্টরি আর অ্যানিমেশন ফ্যাক্টরি বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসটাকেই এক্সটেন্ড করছে। এখন এই যে মাঝখানে দেখো ফ্যাক্টরি প্রডিউসার আছে, এই ফ্যাক্টরি প্রডিউসারটাকে তুমি চিন্তা করতে পারো এই ফ্যাক্টরি প্যাটার্নের এই যে শেফ ফ্যাক্টরি ছিল বা পেমেন্ট ফ্যাক্টরি ছিল, এখানেও কিন্তু আমরা একটা অবজেক্ট পাইতাম, তাই না? এরকম একটা এন্টিটি চিন্তা করতে পারো এই ক্ষেত্রে এই ফ্যাক্টরি প্রডিউসারটাকে। সে কি করছে, তার ভেতরে একটা গেটার মেথডই আছে, অন্য কিছু না, একটা গেটার মেথডই আছে। সেই গেটার মেথডটা কি? গেট ফ্যাক্টরি। গেট ফ্যাক্টরি আসলে কাকে রিটার্ন করবে বলতো? রিটার্ন করবে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে। এখন আমরা খুব ভালো মতোই জানি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে রিটার্ন করার কিছু নাই, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। তোমরা কি আমার সাথে একমত? মানে অবজেক্ট যে তৈরি করা যায় না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের। ইয়েস স্যার। হ্যাঁ, তো বেসিক্যালি পাবে হচ্ছে এই পেইন্ট ফ্যাক্টরি অথবা অ্যানিমেশন ফ্যাক্টরিকেই। মানে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম আমরা, এই যে গেট শেপ যে মেথডটা ছিল, তারা শেপ রিটার্ন করতো, বাট আলটিমেটলি রিটার্ন হইতো কারাই? সার্কেল বা স্কোয়ার, কারণ তাদের টাইপটাই তো শেপ। তো একই কথা এই হায়ারার্কি তো প্রযোজ্য। আমি যখনই বলতেছি যেখানে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি রিটার্ন করবে, এর মানে বেসিক্যালি আমরা একটু পরে কোডে দেখবো সেই পেইন্ট ফ্যাক্টরি বা অ্যানিমেশন ফ্যাক্টরি রিটার্ন করছে। কাকে রিটার্ন করছে? এই মেইনকে। এই যে শেষ, আমাদের কিন্তু স্টেপটা এখানে শেষ। মেইন তাহলে এখন সেই ফ্যাক্টরিটা পেয়ে গেল, সেটা হইতে পারে পেইন্ট ফ্যাক্টরি, সেটা হইতে পারে অ্যানিমেশন ফ্যাক্টরি, যেটাই হোক সে ফ্যাক্টরিটা পেয়ে গেল। এখন যদি সে ফ্যাক্টরিটা পেয়ে যায়, এই অংশটা পুরোপুরি আমাদের ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের জিনিস এইখানে। এই যে বাকি জিনিস সেম। তো সে এখন গেট শেপ বা গেট কালার করে কালার শেপ যেটাই হোক নিয়ে নিতে পারবে মেইনের মধ্যে। তার কিন্তু নিজের থেকে কোনো অবজেক্ট তৈরি করা লাগলো না। ঠিক আছে? তো হায়ারার্কিটা হচ্ছে গিয়ে এই অংশটা টোটালি তোমার ফ্যাক্টরি প্যাটার্নটাই ডিজাইন করা হয়েছে এখানে, এটা বা এইটা। এরপরে যখনই মাল্টিপল ফ্যাক্টরি চলে আসলো, আমরা মাল্টিপল ফ্যাক্টরিকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো মাল্টিপল ফ্যাক্টরি গুলা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, এবং আলটিমেটলি আমরা ঠিক ফ্যাক্টরি প্যাটার্নের মতোই একটা ফ্যাক্টরি প্রডিউসার ক্লাস রাখছি, যেটা আমাকে একটা গেটার মেথডের মাধ্যমে, এই যে গেট ফ্যাক্টরি এই মেথডটার মাধ্যমে পেইন্ট ফ্যাক্টরি বা অ্যানিমেশন ফ্যাক্টরিকে রিটার্ন করে দিচ্ছি। তো আমরা অবজেক্টটা পাচ্ছি এই ক্লাসের থ্রুতে, ডিরেক্টলি মেইনের মধ্যে না। ঠিক আছে? তো আমরা এখন একটু কোড দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি এক্সাম্পল। স্যার বলো। স্যার এই কোডগুলি একটু এলএমএস দিয়ে দিতে পারবে? হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, যার নাম অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি দিয়েছিলাম। এখানে গেট শেপ আর গেট কালার আছে, তাই না? এই যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসটা, যার মধ্যে গেট শেপ আছে, গেট কালার আছে। নাইস। তো এরপরে এই জিনিসগুলা জাস্ট কপি পেস্ট করা ফ্যাক্টরি মেথড থেকে। এই যে ইন্টারফেস শেপ ইন্টারফেসটা তাকে সার্কেল ইমপ্লিমেন্ট করে আর স্কোয়ার ইমপ্লিমেন্ট করে গেল। এই যে একটা ফ্যাক্টরি পেইন্ট ফ্যাক্টরি যেটা, ওইটা লিখেছি। তো পেইন্ট ফ্যাক্টরি খেয়াল করো কাকে এক্সটেন্ড করছে? অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে এক্সটেন্ড করছে। তো তার যেই দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল গেট শেপ আর গেট কালার, অবভিয়াসলি তাকে হচ্ছে ওভাররাইড করতে হবে। ঠিক আছে? এখানে ওভাররাইডের সেই অ্যানোটেশনটা দিয়ে দিলে আরো বেটার হতো, আমি দিতে ভুলে গেছি, আমাকে কোনো সাজেশনও দেয় নাই। ঠিক আছে? তো এটা দিলে বেটার হয়।
এখানে তাহলে আমরা গেট শেপ আর এই গেট কালার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসের যে দুটো ওভাররাইডেবল মেথড ছিল ওই দুটাকে ওভাররাইড করছি। আমি ইমপ্লিমেন্টেশনে কোনো ধরনের কমপ্লেক্সিটি রাখিনি। আমি জাস্ট হচ্ছে কি দেখো এখানে সার্কেল হইলে সার্কেল রিটার্ন করতেছি, স্কোয়ার হলে স্কোয়ার রিটার্ন করতেছি, এই কাজগুলোই করছি জাস্ট ফ্যাক্টরি মেথডের মতোই। স্যার বলো। স্যার উপরে যে অ্যাবস্ট্রাক্ট যে আমরা করলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করলাম, এই যে অ্যাবস্ট্রাক্ট শেপ, তারপর অ্যাবস্ট্রাক্ট কালার, এখানে অ্যাবস্ট্রাক্ট কেন ক্রিয়েট করলাম? অ্যাবস্ট্রাক্ট না করলে তোমার এই বডি দেওয়া লাগতো মেথডের। দেখো ইরোড দেয়, ইরোড দিচ্ছে। কারণ নর্মাল মেথডে কি এরকমই ডিক্লারেশন করা যায় না তো? তোমার তো তখন কি করতে হয়, এখানে ওই যে মেথডটার বডি দিতে হয় না? ইয়েস স্যার। তো তুমি দাও নাই, তো বডি যদি না দাও, তুমি যদি চাও এই মেথডটা যে ক্লাসগুলো আমাকে এক্সটেন্ড করবে সে ওভাররাইড করে নিক, নিজের মতো করে বডি দিয়ে নিক, তাহলে অ্যাবস্ট্রাক্ট দিতে হয়। ঠিক আছে? ইয়েস স্যার, এখন বুঝেছি। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা বৈশিষ্ট্য। আর দেখো ইন্টারফেসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হয় না, কারণ এটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট থাকে। ইন্টারফেসের জিনিসটাই এমন, বাই ডিফল্ট ইন্টারফেসের সব মেথডগুলো পাবলিক অ্যাবস্ট্রাক্ট এইভাবে থাকে। ঠিক আছে, এই জন্য আর অ্যাবস্ট্রাক্ট আলাদা করে লিখতে হয় না। আচ্ছা, তো একইভাবে এখানে যেমন একটা শেপ ইন্টারফেস তৈরি করছি আমরা। শেপ ইন্টারফেস কোথায় আছে আমাদের এই এক্সাম্পল, এইটা। তারপরে সার্কেল আর স্কোয়ার এটাকে ইমপ্লিমেন্ট করে। একইভাবে আমরা একটা কালার ইন্টারফেস তৈরি করছি, এই যে দেখো কালার ইন্টারফেস, যাকে রেড আর গ্রিন এই দুইটা কালার হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। এই অংশটার কথা বলছি, এটা করে ওখানে আছে। ওকে ফাইন, দেন হচ্ছে গিয়ে আলটিমেটলি আরেকটা ফ্যাক্টরি, তাহলে আমাদের কোনটা, অ্যানিমেশন ফ্যাক্টরি বাকি আছে। সেম ওয়েতে এটারও ইমপ্লিমেন্টেশন আমি সেম রাখছি, যদিও আলাদা হইতে পারে, তাই না? তোমার ইমপ্লিমেন্টেশন ফ্যাক্টরি ওয়াইজ ডিফারেন্ট হইতেই পারে, আমি বোঝার সুবিধার জন্য সেম রাখছি। এটাও যেহেতু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে এক্সটেন্ড করছে, তো তাকেও এই গেট শেপ আর গেট কালার এই দুইটা ওভাররাইড করতে হবে। এই কোডে সেটাই করা হয়েছে, যে গেট কালারকেও ওভাররাইড করছে আর গেট শেপকে ওভাররাইড করছে। তো এরপরে যে কাজটা হয়েছে আমাদের সেই ফ্যাক্টরি প্রোডিউসার ক্লাসটা। ফ্যাক্টরি প্রোডিউসার ক্লাসটা হচ্ছে আমাদের সেই, কি বলতে পারো, এটাকে ব্রিজ হিসেবে চিন্তা করতে পারো, যারা আমাদেরকে হচ্ছে গিয়ে প্রোডিউস করে দিচ্ছে অবজেক্ট। এটা ফ্যাক্টরি মেথডেও এরকম একটা ক্লাস ছিল, তাই না? এই যে ফ্যাক্টরি মেথডে এরকম একটা ক্লাস আমরা ইউজ করেছি শেপ ফ্যাক্টরি নামে। তো এখানে ফ্যাক্টরি প্রোডিউসারটা বেসিক্যালি রিটার্ন করছে যদি পেইন্ট আমাকে দেয়, এখানেও স্ট্রিং টাইপের একটা প্যারামিটার নেওয়া হচ্ছে। যদি আমাকে ইউজার বলে পেইন্ট ফ্যাক্টরি দাও, তাহলে আমি পেইন্ট ফ্যাক্টরির একটা অবজেক্ট রিটার্ন করছি, যে খেয়াল করে দেখো। আর যদি আমাকে বলে অ্যানিমেশন, তাহলে আমি অ্যানিমেশনের একটা অবজেক্ট রিটার্ন করে দিচ্ছি অ্যানিমেশন ফ্যাক্টরি। ওকে, তো এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে রিটার্ন করছে এই গেট ফ্যাক্টরি মেথডটা। তো বেসিক্যালি এখানে আমাদের দুইটা ফ্যাক্টরি আছে, যেটাকে হচ্ছে এই ইফ এলস দিয়ে হ্যান্ডেল করা হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের সেই মেইন মেথড। খেয়াল করে দেখো, মেইন মেথডে কোনো ধরনের ফ্যাক্টরির বা শেপের ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়নি, বরং ফ্যাক্টরি প্রোডিউসার ইউজ করে ফ্যাক্টরিটাকে নেওয়া হয়েছে। এখানে একটা পেইন্ট ফ্যাক্টরি আমরা নিয়েছি, এবং পেইন্ট ফ্যাক্টরি সাহায্যে আমরা কি করেছি, গেট শেপ করেছি। দুইটা অবজেক্ট কিন্তু এখানে আমরা পাচ্ছি, একটা পেইন্ট ফ্যাক্টরির অবজেক্ট, একটা সার্কেলের অবজেক্ট। কোনোটাই আমার মেইনের মধ্যে তৈরি হয়নি, আমি একটা ক্লাসের থ্রুতে পাইছি। সেম ওয়েতে অ্যানিমেশনের মধ্যে আমরা কালার ক্লাসটাও নিয়ে নিতে পারি। স্যার এগুলোকে কি কোডিং স্ট্যান্ডার্ডও বলে? হ্যাঁ, অবভিয়াসলি কোডিং স্ট্যান্ডার্ড, ডিজাইন প্যাটার্ন, কোডিং স্ট্যান্ডার্ড, আর্কিটেকচারাল প্যাটার্ন, অনেক নাম আছে। আচ্ছা, তো এই যে এক্সাম্পলটা দিলাম, এটার সাথে ফ্যাক্টরি মেথডের মিলটা রাখার জন্যই আসলে এরকম একটা সিমিলার এক্সাম্পল দেয়া শেপ দিয়ে। তো এইটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা আসলে ফ্যাক্টরি মেথডের থেকে কিভাবে ডিফারেন্ট, বা এটার কাজটা কি? স্যার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে আমরা খালি মাল্টিপল ফ্যাক্টরিজ ইউজ করছি আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করছি। হ্যাঁ, বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও ইউজ করার রিজন হচ্ছে, যেহেতু মাল্টিপল ফ্যাক্টরি চলে আসছে, এদেরকে একটা হচ্ছে কমন টেমপ্লেট দেওয়া, এই যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির মাধ্যমে, আর কিছু না। এই আর কি। তো তোমরা এখন এই এক্সাম্পলটা দেখতে পারো, এটাও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল।
ভেহিকেলের। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের আহ, দুই টাইপের ফ্যাক্টরি আছে, একটা সাইকেল ফ্যাক্টরি ধরলাম, একটা কার ফ্যাক্টরি ধরলাম। এখন এই যে আমি যেটা বলেছি তোমাদের কাছে কিন্তু কিছু কিছু জিনিস ওপেন, তোমরা এই জিনিসগুলো লিবারাল কিভাবে ইমপ্লিমেন্ট করবা একটু খেয়াল করে দেখো। এই অংশটা একটু খেয়াল করে দেখো। আমি চাইলেই এটাকে এটার মতো ইমপ্লিমেন্ট করতেই পারতাম, এই যে শেপ রেখেছি, কালার রেখেছি, দুটো আলাদা ইন্টারফেস। আমি এখানে ইঞ্জিন আর হুইলস নামে দুটো ইন্টারফেস রাখতেই পারতাম, কোনো সমস্যা ছিল না। বাট তোমাদের বোঝানোর জন্য যে এটা অন্যভাবেও করা যায়, তোমাদের জাস্ট মনে করার কোনো কারণ নাই যে এইটাই একমাত্র ঠিক ওয়ে, এটা বোঝানোর জন্য দেখো আমি একটু ডিফারেন্ট স্টাইলে করছি এটা। সেটা হচ্ছে পার্টস নামে একটা ইন্টারফেস রাখছি। পার্টস মানে সাইকেল হোক, কার হোক, যে কোনো ভেহিকেলেরই তো বিভিন্ন পার্টস থাকে, এরকম পার্টস নামে একটা ইন্টারফেস নিয়েছি। তো পার্টস বোঝানোর জন্য দুইটা পার্টস নিয়েছি, এখানে একটা হচ্ছে ইঞ্জিন আর একটা হুইলস। এই দুইটা এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? তো এইটা একটা ইমপ্লিমেন্টেশন বা এইটা একটা ডিজাইন। আমি কি বললাম, এইটা না করে আমরা চাইলে এইভাবেও তো করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। দুইটা ইন্টারফেস এখানে রাখতে পারতাম, যারা হচ্ছে পরবর্তীতে এই যে এগুলাকে ইমপ্লিমেন্ট করাইতো। তো এখানে আমি সেটা না করে যেটা করেছি, সাইকেল ফ্যাক্টরি আর কার ফ্যাক্টরি দুইটাই ইউজ করবে এই পার্টস কে। পার্টস বলতে আমরা বুঝতেছি ইঞ্জিন বা হুইলস। আর ইঞ্জিনের মধ্যে যে দুটো টাইপ আমি দিয়েছি, সিভিক ইঞ্জিন, অ্যাকর্ড ইঞ্জিন, নেম নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই, এগুলা হোন্ডা কোম্পানির স্পেসিফাইড ইঞ্জিন বেসিক্যালি ওখানে ইউজ হয়। আর হুইলস এর মধ্যে অ্যালয় হুইলস, স্টিল হুইলস, এই দুটো টাইপ দিয়েছি, নেমিং তোমাদের উপরে। বাট আমি এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, ঠিক আছে? তো আরেকটা মজার জিনিস দেখো, আমি যেটা বলেছিলাম সাইকেল ফ্যাক্টরিতে কিন্তু ইঞ্জিনের কোনো দরকার নেই, এই জন্য এখানে খেয়াল করে দেখো ক্রিয়েট হুইলস আছে, ক্রিয়েট ইঞ্জিন বলে কিছু নাই, বা গেট হুইলস বা গেট ইঞ্জিন যেটাই বলো মেথডের নাম, এখানে গেট ইঞ্জিন বা ক্রিয়েট ইঞ্জিন বলে কিছু নাই, কারণ সাইকেল ইঞ্জিন লাগে না। তো সে পার্টস বলতে খালি কাকে নেবে, হুইলস কে। আবার কারের ক্ষেত্রে দুইটাই লাগবে, কিন্তু সে ইঞ্জিন কেও নিবে, হুইলস কেও নিবে। তো গেট হুইলস গেট ইঞ্জিন বা ক্রিয়েট হুইলস ক্রিয়েট ইঞ্জিন, এই দুইটা মেথডই তার কিন্তু লাগবে। ক্লিয়ার? এই দুইটা মেথডই তার কিন্তু ওভাররাইড করতে হবে। তো এই যে এক্সাম্পলটা দিয়েছি এখানে, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখানে ক্রিয়েটিভিটি শো করার অনেক স্কোপ আছে, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, তুমি এই মেথড গুলো নিজের থেকে লিখতে পারবা। কারণ এই যে আমি একটু পরে একটা সিনারিও তোমাদের প্র্যাকটিস প্রবলেম হিসেবে এখানে দেখাইছি, এখানে কিন্তু কিচ্ছু বলা নাই তুমি কি কি মেথড ইউজ করবা, ক্লাসগুলোর নাম কি হবে, কিচ্ছু বলা নাই। জাস্ট নর্মাল একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা সিনারিও বলা আছে। তো এখানে তোমার লিবার্টি অনেক, যে তুমি ক্লাসগুলোর নাম কি দিবা, মেথড গুলা কি কি ইউজ করবা, ইভেন ইন্টারফেস কয়টা ইউজ করবা, এই ডিজাইন ডিসিশন গুলো কিন্তু পুরোপুরি তোমার উপরে। বাট এখানে মেইনটেইনটা স্ট্রিক্টলি কি করতে হবে বলতো, এই অংশটা স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। হ্যাঁ, যে তুমি একটা ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসের মাধ্যমে একটা ফ্যাক্টরি প্রডিউসার দিয়ে মেইনের মধ্যে অবজেক্টটা নিচ্ছ, ডিরেক্টলি কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন মেইনে হচ্ছে না। এইটা কিন্তু তোমাকে 100% মেইনটেইন করতে হবে। তুমি যদি এটা ব্রেক করো, বুঝতেই পারতেছো এটার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নই থাকবে না, মানে এটার কোনো আর এক্সিস্টেন্সই থাকবে না, ঠিক আছে? এইটাই বলতেছি, কিছু জিনিস আমাদের মানতেই হবে, ওটা না মানলে আসলে ডিজাইন প্যাটার্ন পড়ার কোনো মানে হয় না। বাট স্টিল তোমার কাছে হিউজ লিবার্টি আছে, তুমি কিভাবে জিনিসটাকে ডিজাইন করতে চাও, ঠিক আছে? তো এটাই এখানে করা হয়েছে। তারপরে সাইকেল ফ্যাক্টরি আর কার ফ্যাক্টরিকে এখানে একটা যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ভেহিকেল ফ্যাক্টরি নাম দিয়েছি আমি, যেহেতু ইটালিক করা বুঝতেই পারতেছো এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেইটা আবার হচ্ছে ইউজ করছে ফ্যাক্টরি প্রডিউসার ক্লাস, তাই না? এইটাকে ইউজ করছে ফ্যাক্টরি প্রডিউসার ক্লাস, কারণ সেই তো ইনস্ট্যান্স বানাবে, এই যে গেট ফ্যাক্টরি, এই মেথডটা ভেহিকেল ফ্যাক্টরি ক্লাস থেকে রিটার্ন করে, এবং এইটার থ্রুতেই মেইন হচ্ছে গিয়ে যাবতীয় অবজেক্ট পায়। সেম জিনিস এইটাতেও যেভাবে ইমপ্লিমেন্ট করেছি এভাবেও এখানেও সেভাবে করেছি, জাস্ট হচ্ছে গিয়ে ডিজাইনটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো, যে এভাবেও করা যায়, চিন্তা করার কোনো কারণ নেই যে একটাই মাত্র ওয়ে, তা না। স্যার, আমরা খাতার মধ্যে যখন লিখবো তখন তো আসলে ইটালিক ভাবে লেখা তো আসলে অনেক সময় বোঝাও যাবে না, তো সেক্ষেত্রে কি আমরা এর আগে কি অ্যাবস্ট্রাক্ট লিখে দিব? দরকার নাই, আমি ওটার জন্য মার্ক কাটবো না, ঠিক আছে? তুমি যখন এই যে এইভাবে এক্সটেন্ড করতেছো না, তুমি কি মনে আছে তোমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করলে এরকম একটা সলিড লাইন হোয়াইট অ্যারো দিতে হয়,
জি স্যার। এইটা যখনই দিচ্ছ তখনই আমি বুঝে ফেলবো যে তুমি আসলে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মিন করছো, অন্য ক্লাস মিন করো না। সমস্যা নেই, ইটালিকের জন্য মার্ক কাটা যাবে না। ওকে স্যার। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে এই কথাগুলোই বলা আছে, প্রোভাইড অ্যান এনক্যাপসুলেশন মেকানিজম টু এ গ্রুপ অফ ফ্যাক্টরিজ। এই কথাটা ইম্পর্টেন্ট, একটা ফ্যাক্টরি থাকলে হবে না, গ্রুপ অফ ফ্যাক্টরিজ থাকলে শুধুমাত্র হচ্ছে কি আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি মেথড ইউজ করতে পারবো। ইচ ফ্যাক্টরি ক্যান বি অ্যাক্সেস থ্রু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস। বুঝতে পারতেছো, এই যে এই ক্লাসটার কথা বলছে। আর এই পয়েন্টে যেটা বলছে সেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ইট ইউজেস দ্য ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন অ্যাজ এ সাব কনসেপ্ট। মানে এই পোর্শনটা কিন্তু বা এই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই আগের যে ডিজাইন প্যাটার্নটা আমরা পড়ে আসলাম ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নকেই ফলো করে। সো এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির একটা চাইল্ড বা সাব কনসেপ্ট হিসেবে আমরা ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটাকে ইউজ করি, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর কনসিকুয়েন্স কি, বেসিক্যালি এই ডিজাইন প্যাটার্নটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে অনেক সময় ফ্যাক্টরি অফ ফ্যাক্টরিজ ডিজাইন প্যাটার্ন বলে, সুপার ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নও বলে। এবং কেন বলে সেটা আশা করি বুঝতে পারতেছো, যেহেতু মাল্টিপল ফ্যাক্টরি থাকে। ঠিক আছে, আইসোলেটস দ্য কনক্রিট ক্লাস ফ্রম দ্য ক্লায়েন্ট, এটা আসলে ফ্যাক্টরি মেথড এনশিওর করে। ক্লায়েন্ট বলতে যে মেইন মেথড যেটা, এটার থেকে আমরা এই কনক্রিট ফ্যাক্টরি গুলাকে দূরে সরাই রাখতেছি, ডিরেক্ট এইটাকে অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছি না বা ইনস্ট্যান্স তৈরি করার সুযোগ দিচ্ছি না, একটা ক্লাসের থ্রুতে এটা করতে হচ্ছে। এটাকেই বলা হচ্ছে কনক্রিট ক্লাস থেকে আইসোলেট করে রাখা। আর প্রমোটস কনসিস্টেন্সি অ্যামং দ্য প্রোডাক্টস, তো এটাও আসলে বোঝা যায়। লুজ কাপলিং যখনই তোমার মেইনটেইন হবে তখন হচ্ছে গিয়ে এই যে ক্লাসগুলা রিলেটেড যে ক্লাসগুলা, ফর এক্সাম্পল এটার জন্য বলি সার্কেল, স্কয়ার বা পেইন্ট ফ্যাক্টরি, অ্যানিমেশন ফ্যাক্টরি, এগুলোর মধ্যে ডিপেন্ডেন্সিটা কমে আসবে। তো তুমি যদি এখন চাও নতুন একটা ফ্যাক্টরি এখানে আনবা, আনতেই পারো, বা এখানে নতুন একটা শেপ নিয়ে চলে আসবা, এগুলোর মধ্যে তখন কনসিস্টেন্সি বজায় থাকবে, একটার কোনো একটা মিস্টেক আরেকটা মডিউলকে এফেক্ট করবে না। ঠিক আছে, তো প্রোডাক্ট গুলা বা এই যে ক্লাস গুলা, এগুলোর মধ্যে কিন্তু কনসিস্টেন্সিটা খুব ভালো মতো মেনটেন করা সম্ভব হবে যদি তুমি এরকম একটা প্যাটার্ন ফলো করো। এখানে সেটাই বলা হয়েছে। তো এখানে এরকম দুটো এক্সাম্পল দেয়া আছে, সেম মানে কোয়েশ্চেনের টাইপটা এরকমই হবে, ড্র ইউএমএল ডায়াগ্রাম ফর ফলোইং সিনারিওস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্ন। তো অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্ন মানে হচ্ছে তুমি চিন্তা করে দেখবা কোন ডিজাইন প্যাটার্নের মধ্যে এটা পড়ে। তো এখানে যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি পড়েছি, বুঝতেই পারতেছো এই দুটো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি দিয়েই করা লাগবে। এর মধ্যে সেকেন্ড যেটা আছে এটার একটা ওয়েব সলিউশনও দেওয়া আছে, এই সাইটে গেলে তোমরা নিজের আগে ট্রাই করবা, নিজেদের মতো করে এই সিনারিওটা ক্লাস ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করবা, দেন মিলাই দেখার জন্য এই সাইটটা ঘুরে আসতে পারো। এখানে এটার সলিউশনটা এঁকে দেওয়া আছে ক্লাস ডায়াগ্রামের মাধ্যমে, প্লাস কোড দিয়েও দেওয়া আছে।